আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পদার্থের গঠন নিয়ে। পদার্থের গঠন সম্পর্কে প্রথমে ধারণা দেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। 1911 সালে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন। আসলে তিনি পরীক্ষার মাধ্যমেই তো ধারণা দিয়েছেন। তিনি মন চাইলেই তো আর ধারণা দিতে পারে না। তিনি কি পরীক্ষা করছিলেন ভাইয়া? আসো আমরা দেখি। এই পরীক্ষাটা করার জন্য আমাদের 4টা উপাদান দরকার। নাম্বার 1 আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া কি? গোল্ড প্লেট। গোল্ড গোল্ড প্লেট ভাইয়া। নাম্বার 2 আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি ভাইয়া? আলফা কণা। আমাদের 2 নাম্বার কি লাগবে? আলফা কণা। নাম্বার 3 তে আমাদের কি লাগবে ভাইয়া? আমাদের লাগবে জিঙ্ক সালফেটের পর্দা। জিঙ্ক সালফেটের পর্দা। তারপর ভাইয়া আমাদের লাগবে 4 নম্বরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি ভাইয়া? লেড ব্লক। কি লাগবে আমাদের? লেড ব্লক ভাইয়া, লেড ব্লক। এখন ভাইয়া কিভাবে পরীক্ষাটা করবে দেখো, আমি তোমাদেরকে বলি। তিনি একটা কি পাতলা, একদম পাতলা একটা কি নিছে? সোনার পাত নিছে। ঠিক আছে, সোনার পাত। ঠিক আছে, তোমরা আবার বলিও না যে আমার কাছে সোনার পাত থাকলে আমি একদম বিক্রি করে বড়লোক হয়ে যাইতাম। ঠিক আছে, এখানে একটা সোনার পাত রাখে। তারপর তিনি কি করে? এইখানে আরেকটা রাখে হচ্ছে কি? লেড ব্লক রাখে। ঠিক আছে, এইভাবে একটা লেড ব্লক, এরকম একটা লেড ব্লক রাখে। ঠিক আছে, তারপর তিনি তার চারপাশে একটা পর্দা দিয়ে দেয়। কি দেয়? একটা পর্দা দিয়ে দেয়। এই পর্দাটা কিসের ভাইয়া? এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এইভাবে দিয়ে দেয়, জিঙ্ক সালফেটের পর্দা পর্দা দিয়ে দেয়। তারপর এখানে কি রাখা হয়? অ্যালুমিনিয়াম রাখা হয়, অ্যালুমিনিয়াম। তারপর তিনি কি করে? এখান থেকে আলফা কণা বিচ্ছুরিত হয়। আলফা কণা যখন সে দেখতে পায়, যখন এইরকম ভাবে একটা আলফা কণা যায়, সাইড দিয়ে যায়, এটা বের হয়ে যায় ভাইয়া, একদম ভেদ করে বের হয়ে যায়। আবার এইভাবে যখন সাইড দিয়ে যায়, এই পেশে যায়, এটাও বের হয়ে যায়। এইরকম সে দেখতে পায়, এইরকম বের হয়ে যায়। কিন্তু সে লক্ষ্য করে যখন কাছাকাছি যাইতে থাকে, যখন একটু মাঝখানের দিকে যাইতে থাকে, কাছাকাছি যাইতে থাকে, তখন তারা তাদের পথ কি ভাইয়া? চেঞ্জ করে ফেলে। এইভাবে তারা এই পেশে বাঁকা হয়ে যায়, এই পেশে যায়, আবার এখানে ধাক্কা খায়, খাই পেশে বাঁকা হয়ে যায়। এইরকম ভাবে এই দিক দিয়ে যায়, আবার বাঁকা হয়ে যায়, এইভাবে যায় কি? বাঁকা হয়ে যায়, তাদের পথ পরিবর্তন করে ফেলে। তখন সে লক্ষ্য করে যে 20,000-এর মধ্যে আবার 20,000-এর মধ্যে একটা কি হয়? যে পথে যায় আবার ভাইয়া, যে পথে যায় সে পথেই ফিরে আসে, এই পথে যায়, এই পথে আবার ফিরে আসে। এখন এই পরীক্ষাটা থেকে আমরা কি অবজারভেশন করতে পারি ভাইয়া? দেখো, এই পরীক্ষাটার মাধ্যমে আমরা কি অবজারভেশন করতে পারি? আমি যদি লিখি অবজারভেশন, ভাইয়া, এখানে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি? যে দেখো, বেশিরভাগ কণা, অধিক কণায় কি আলফা কণা কি বের হয়ে যায়। বেশিরভাগ আলফা কণা, নাম্বার 1, বেশিরভাগ বেশিরভাগ আলফা কণা কি হয়? বের হয়, বের হয়ে যায়, বের হয়ে যায়। তারপর দেখো ভাইয়া, নাম্বার 2 আমরা কি দেখতে পারি? অল্প কিছু আলফা কণা কি করে? তাদের পথ পরিবর্তন করে ফেলে। তাহলে আমরা লিখবো কি? নাম্বার 2, অল্প কিছু আলফা কণা তাদের পথ পরিবর্তন করে ফেলে, করে ফেলে করে ফেলে। তাহলে কি করলো? তার দ্বারা কি করলো? পরিবর্তন করে ফেললো। অল্প কিছু আলফা কণা তাদের পথ পরিবর্তন করে ফেললো। তারপর ভাইয়া আমরা এখান থেকে কিন্তু আরো একটা জিনিস লিখতে পারি যে 20,000-এ 20,000-এ একটা যে পথে যায় সে পথেই ফিরে আসে। তাহলে কি 20,000-এ, কোনো কোনো বইয়ে 10,000-এর কথাও থাকে, আবার 20,000টাই বেশি। 20,000-এর মধ্যে 20,000-এর মধ্যে একটা যে পথে যায়, যে পথে যায়, যে পথে যায় সে পথে ফিরে আসে, সে পথে সে পথে
ফিরে আসে, ফিরে আসে। এখন পরীক্ষা তো শেষ ভাইয়া, এখন আমাদের এখান থেকে কি কিছু সিদ্ধান্ত নিতে হবে। এখন রাদারফোর্ড কি সিদ্ধান্ত নিয়েছিল, আমরা যদি লিখি, দাও এটা আমি মুছি, সিদ্ধান্ত, আমরা এখন ডিসিশন নিব। এখান থেকে আমরা কি করবো ভাইয়া, ডিসিশন নেব। এখান থেকে আমরা ডিসিশন বা সিদ্ধান্ত, আমি যদি লিখি সিদ্ধান্ত, এখন আমরা সিদ্ধান্ত, এখান থেকে ভাইয়া আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, দেখো বেশিরভাগ আলফা কণা কি হয়ে যায়, বের হয়ে যায়। এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে পরমাণুর বেশিরভাগ স্থানই কি ফাঁকা। পরমাণুর নাম্বার 1 আমরা যেটা লিখবো, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, স্থান ফাঁকা। নাম্বার 2 আমরা যে জিনিসটা লিখবো ভাইয়া, এখানে একটা কথা বলা হয়েছে যে কি 20,000 একটা যে পথে যায় আবার সে পথে ফিরে আসে। কিন্তু ভাই আমরা কিন্তু একটা জিনিস জানি, যখন কোনো কিছু একই চার্জ বিশিষ্ট হয়, তো তারা তখন কি একে অপরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে ভাইয়া দেখো, যখন একটা আলফা কণা এদিক যায়, যাওয়ার পর আবার সেই পথে আবার ফিরে আসে, তখন যায় আবার ফিরে আসে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আলফা কণাটা কি। ভাইয়া আমি যদি এখানে তোমার ছোট করে বলি যে আলফা কণা হচ্ছে কিন্তু হিলিয়াম 2+, এটা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, বিশিষ্ট। তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু এটা গেছে আবার ধাক্কা খেয়া সে পথেই ফিরে আসছে, তার মানে আমরা বুঝতে পারি যে নিউক্লিয়াসের ভিতরে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু একটা, পরমাণুর ভিতরে ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু একটা আছে, যেটার নাম দেওয়া হয়েছে কি ভাইয়া, নিউক্লিয়াস। তাহলে কি পরমাণুর ভিতরে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে কি, প্রোটন। তখন তিনি আবার বলে কি, 3 নম্বরে বলে যে যত সংখ্যক প্রোটন আছে, ঠিক নিউক্লিয়াসের বাইরে তত সংখ্যক ইলেকট্রনও আছে। তাহলে কি যতগুলো কি আছে, প্রোটন আছে, ঠিক ততগুলো কি আছে, ততগুলো ইলেকট্রন আছে, ভাইয়া, ইলেকট্রন আছে। তারপর জায়গা নাই যেহেতু এটা মুছি, ভাইয়া 4 নম্বরে তিনি বলেন কি যে সব থেকে যেটা আর কি ভুলে বলাচলা করছিলেন, তিনি সৌরজগতের সাথে তুলনা করেন। কি করেন, সৌরজগতের সাথে তুলনা করেন, সৌরজগতের সাথে কি করেন, তুলনা করেন, সৌরজগতের সাথে তুলনা করেন। তিনি বলেন, কি বলেন ভাইয়া, দেখো যে ধরো এটা একটা সূর্য, এটা ধরো একটা কি সূর্য। এখন আমরা কি জানি যে গ্রহগুলো যারা আছে তারা সূর্যের চারপাশে ঘুরে ভাইয়া, কিভাবে ঘুরে, এইভাবে ধরো এটা এইভাবে কি ঘুরতে থাকে, বিভিন্ন গতিপথে কি এইভাবে কি এগুলো যে আছে তার চারপাশে কি আমরা জানি কি ঘুরে, গ্রহ ভাইয়া, গ্রহ ঘুরে। এখন বিজ্ঞানী রাদারফোর্ড বলে, যেমন গ্রহগুলো তোমরা জানো হয়তো বা, এই যে সূর্যের সাথে কি মহাকর্ষ বল আছে, আকর্ষণ করে, ঠিক তার বিপরীত পাশে, এ পাশে যেমন আকর্ষণ করে, তার বিপরীত পাশেও কিন্তু একটা বল আছে। এই দুইটা বল সমান হওয়ার কারণে তারা যেমন এই পথে ঘুরতে থাকে, ঠিক তেমনই কি ঘুরে,
তিনি বলে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এইটা ছিল তার আর কি মতবাদ। এখন আমরা কি তার কিছু সীমাবদ্ধতা দেখব, আমরা কি দেখব, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কি সীমাবদ্ধতা, কি সীমাবদ্ধতা? আমি নাম্বার এক, প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে ভাইয়া কি সৌরজগতের সাথে তুলনা। কি সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা। এখন ভাইয়া আমরা সকলেই জানি কি ইলেকট্রন আর প্রোটনের কি আছে ভাইয়া, চার্জ আছে, কিন্তু গ্রহ সূর্য এদের কি চার্জ নেই। এখন চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করছে কে, বিজ্ঞানী রাদারফোর্ড। এইটা কি তার সীমাবদ্ধতা। তারপর তিনি কি ভাইয়া 2 নম্বরে তিনি যে মডেল দিছে, তিনি যে মানে গঠনটা দিছে, সেখান থেকে আমরা বর্ণালীর ব্যাখ্যা করতে পারি না। কি করতে পারি না? বর্ণালীর ব্যাখ্যা করতে পারি না। বর্ণালীর ব্যাখ্যা করতে পারি না। তারপর ভাইয়া 3 নম্বরে আমি বলবো ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এসে রাদারফোর্ডকে একদম খায়া দিছে। কেন? ম্যাক্সওয়েল যে তত্ত্বটা দিছিল, তিনি বলে, ম্যাক্সওয়েলের বিষয়টা যদি তোমাদেরকে বলি, ম্যাক্সওয়েল বলে তোমার ভিতরে হচ্ছে প্রোটন প্লাস বাইরে কি ভাইয়া ইলেকট্রন। এখন রাদারফোর্ড অনুযায়ী ইলেকট্রন এইভাবে কি ঘুরতে থাকে, ইলেকট্রন এইভাবে ঘুরে। এখন ম্যাক্সওয়েল দাদা বলে যে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। এখন প্লাস আর মাইনাস দুজনকে কি করে ভাইয়া, আকর্ষণ করে। এখন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটা ঘুরতে এভাবে ভাইয়া এখানে আসে কি একদম পতিত হবে। তাহলে ভাইয়া কি একদম মডেলটাই আর থাকলো না। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ড পরমাণু মডেল একদম কি ভুল। তারপর এখন তাদেরই স্টুডেন্ট ল্যাবে বসে 1913 সালে তাদের স্টুডেন্ট বিজ্ঞানী বোর 1913 সালে একটা তাদের সীমাবদ্ধতা কি দূর করেন। 1913 সালে বিজ্ঞানী বোর তাদের সীমাবদ্ধতা দূর করে কি তিনিও একটা পরমাণুর মডেল সম্পর্কে কি ধারণা দেন। তিনি প্রথম যে কথাটা বলেন, ম্যাক্সওয়েল যে কথাটা বলছিল তার কথাটার প্রেক্ষিতে তিনি বলেন যে ইলেকট্রন ঘুরতে কি নিউক্লিয়াসে পতিত হবে না, তারা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। তাহলে আমরা প্রথমে যদি লিখি যে বোরের মডেল অনুযায়ী যে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, তাহলে কি নির্দিষ্ট কক্ষপথে কি ঘুরতে থাকবে। তারপর তিনি বলেন যে কি যখন পরমাণু ইলেকট্রন কি করেন ভাইয়া, শোষণ করেন, তখন কি হয়, ইলেকট্রন গুলো যে আছে মানে পরমাণু যখন শক্তি শোষণ করেন, তখন ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যান। আবার তিনি বলেন যখন কি হয় পরমাণুটা শক্তি বিকিরণ করে, তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে। তাহলে তিনি বর্ণালীর ধারণা দেন। তাহলে কি বলেন যে পরমাণু যখন কি শক্তি শোষণ করে তখন কি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়।
স্তরে যায়। আবার কি যখন কি করে, আবার যখন কি করে বিকিরণ করে, আবার যখন বিকিরণ বিকিরণ করে তখন উচ্চ শক্তি স্তর থেকে কি হয়, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে। তাহলে যখন বিকিরণ করে তখন উচ্চ থেকে থেকে নিম্নে যায়, থেকে নিম্নে যায়, নিম্নে যায়। তারপর ভাইয়া তিনি কি এগুলোর নাম দেন, যেগুলোতে ঘুরে এগুলোর নাম দেন কি কক্ষপথ, তোমরা বলতে পারো কি অরবিট, এগুলো বলতে পারো। এগুলোর তিনি নাম দেন কি ইংরেজি ক্যাপিটাল হাতের অক্ষর, তিনি বলেন যে এই কক্ষপথগুলো হচ্ছে কি প্রকাশ করবো আমরা কি দিয়ে, KLMN। তিনি বলেন কি KLMN, মানে ভাইয়া কে মানে হচ্ছে কি প্রথম শক্তি স্তর, তারপর কি ভাইয়া এল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে। কিন্তু তিনি আবার এগুলারও কিন্তু আবার উপশক্তি স্তর আছে, এই সম্পর্কে কিন্তু বোর ধারণা দিতে পারে নাই, তার জন্য বোরেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা যদি বলি বোরের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা কি বোরের সীমাবদ্ধতা, তিনি কি ভাইয়া তিনি যে এটা বর্ণালীর যে ধারণাটা দিচ্ছেন তার মাধ্যমে আমরা ভাইয়া এক, যার পারমাণবিক সংখ্যা এক, আমরা শুধু কি তারই ব্যাখ্যা করতে পারবো, কিন্তু পারমাণবিক সংখ্যা যদি একের থেকে বেশি হয় তাহলে আমরা কি ব্যাখ্যা করতে পারি না। আরেকটা সীমাবদ্ধতা আমি যদি তাহলে কি একের অধিক, আমরা শুধু হাইড্রোজেনের কি ব্যাখ্যা করতে পারবো, বর্ণালী ব্যাখ্যা করতে পারবো, কিন্তু এর বেশি হলে, একের বেশি যদি পারমাণবিক সংখ্যা হয় তাহলে আমরা ব্যাখ্যা করতে কি পারবো না। তাহলে আমরা একের অধিক, একের অধিক, একের অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, পারমাণবিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, সংখ্যা বিশিষ্ট কি সংখ্যা বিশিষ্ট মৌলের, মৌলের কি মৌলের কি করতে পারি না, বর্ণালী ব্যাখ্যা করতে পারি না, বর্ণালী ব্যাখ্যা করতে করতে পারি না, ঠিক আছে। তারপর তারপর যেটা সেটা হচ্ছে কি যে বোর কি উপশক্তি স্তরের ধারণা দেয়নি, যে এদের যে আরো উপশক্তি স্তরগুলো আছে সে সম্পর্কে বোর কি ধারণা দেয়নি। তাহলে কি উপশক্তি স্তর সম্পর্কে, উপশক্তি স্তর সম্পর্কে কি সম্পর্কে কোনো কোনো ধারণা ধারণা দেয় নাই, ঠিক আছে। তাহলে ভাইয়া এখান থেকে আমরা যেটা দেখলাম, এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কি আমাদের পরীক্ষায় আসবে যেটা, সেটা হচ্ছে বোর এবং রাদারফোর্ড, এদের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তাহলে এটা সবাই জানবে কি বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য, কারণ তোমরা বুঝতেই পারছো বোর পরমাণু মডেল কেন কি বেশি গ্রহণযোগ্য। এখন আমি যে বিষয়গুলো উল্লেখ করছি তোমরা যদি এগুলোই হুবহু পরীক্ষায় লেখো ভাইয়া তোমরা ফুল মার্কস পাবা। আর তোমাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে ভাইয়া আমাদের এস লার্নিফাই একাডেমি যে আমাদের ফেসবুক পেজটা আছে তোমরা সবাই সেটা ফলো করে দিবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও তোমরা সবাই কি সাবস্ক্রাইব করে দিবা। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।